আমি কেন কি এমন ভয়ঙ্কর কিছু দেখে চমকে উঠে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে পড়েছিলাম, চলুন দ্বিতীয় পর্বে দেখার চেষ্টা করি। আমি জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করলাম বিছানার উপরে শুয়ে আছি, আর নীলা পাশে দাঁড়িয়ে আমাকে দেখে মুচকি মুচকি হাসতে হাসতে বলল, দেখেছো আমি সুস্থ হয়ে গেছি, একদম সুস্থ হয়ে গেছি বলেই হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। আমি অবাক হয়ে শোয়া থেকে উঠে বসলাম, মনে মনে ভাবছি কি ব্যাপার, এক রাতের মধ্যে ওর পেট ফুলা কমে গেল, আর আমি এখানে আসলাম কিভাবে? আম্মা কোথায়, সুস্থ আছে? নানা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে আমিও রুম থেকে বের হয়ে গেলাম। রুমের বাহিরে এসে চতুর্দিকে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। মনে মনে ভাবলাম তান্ত্রিক কোথায়? উনি তো ড্রয়িং রুমে বসা ছিল। দৌড়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমের সামনে এসে পর্দা ফাঁক করে ভেতরে তাকাতেই আমি চমকে উঠলাম। সোফার উপর একটা পুতুল হাত বাড়িয়ে যেন আমাকে ডাকছে, আর হেলে তুলে হা হা করে হাসছে। আমি সত্যি থমকে গেলাম, নিজের কাছে নিজেই প্রশ্ন করলাম, একটা পুতুল কি করে হেলে দুলে হাসতে পারে? আর ওই জায়গাটাতে তো তান্ত্রিক বসেছিল, তিনি কোথায়? ভাবতে ভাবতে কি করব বুঝতে পারছি না। ভয়ে সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ মনে পড়ল আমি গতকাল রাতে যখন ভয়ে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তার আগেই পুতুলটাকে নীলার পেটের উপর বসে থাকতে দেখেছি, হাত বাড়িয়ে আমাকে ডাকতে দেখেছি, নীলাকে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। এমন ভয়াবহ রূপ আমি নীলার কোনোদিন দেখিনি। তাই তো ভয়ে আতঙ্কে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। মনে পড়তে চমকে উঠে চোখ বড় বড় হয়ে গেল। পুতুল যেন এখনো হেলে দুলে আমাকে ডাকছে। আমি আতঙ্কিত হয়ে ড্রয়িং রুমের সামনে থেকে বের হতেই আম্মাকে সামনে দেখতে পেলাম। আমি চমকে উঠলাম। আম্মা আমার গায়ে হাত দিয়ে বলল, কি হয়েছে, তুই এভাবে চমকে উঠলি কেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আম্মা সোফার উপরে পুতুলটা কে এনেছে? আম্মু পর্দা ফাঁক করে ভেতরের দিকে তাকালো, কিন্তু সোফার উপরে কিছুই নেই। আম্মা বের হয়ে আমাকে বলল, কই, কোথায় পুতুল? আম্মার কথা শুনে আমি অবাক হয়ে আমিও আরেকবার পর্দা ফাঁক করে তাকালাম। সত্যি তো, সোফার উপরে তো কিছুই নেই। আমি আবারও অবাক হলাম, আম্মার দিকে ফ্যাল করে তাকিয়ে আছি। কি হয়েছে বাবা, তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি আম্মাকে কিছু বুঝতে দিলাম না, নিজেকে কন্ট্রোল করে বললাম, না আম্মা, কিছু হয়নি। কিছু না হলেই ভালো। আমি আম্মার কাছে জানতে চাইলাম, আম্মা তান্ত্রিক কোথায়? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি নেই, আর বৌমা সুস্থ হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো। তুই যা, ফ্রেশ হয়ে আয়, একসাথে নাস্তা করব। বলেই আম্মা তার রুমের দিকে চলে গেল। আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম, কিছুতে হিসাব মিলাতে পারছি না। আর একবার ইচ্ছা করলো ড্রয়িং রুমের ভেতরে তাকাতে, কিন্তু সাহস পাচ্ছি না। ভাবতে ভাবতে বেডরুমের দিকে পা বাড়ালাম। বেডরুমের সামনে এসে আরেকবার চমকে উঠলাম। আমার ছোট শালিকার কোলে সেই পুতুলটিকে একটু আগে আমি সোফার উপরে বসে থাকতে দেখেছি, হেলে দুলে হেসে হেসে আমাকে ডাকতে দেখেছি। কিন্তু এখন তো পুতুলটা কোনো কথাই বলছে না, হাসছেও না। আমার শালিকা মিম আমাকে ধমক দিয়ে বলল, কি ব্যাপার দুলা ভাই, আপনি আমাকে দেখে কোনো কথাই বলছেন না, উল্টো আমার পুতুলটার দিকে তাকিয়ে আছেন কেন? আমি ওর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। থতমতো খেয়ে বললাম, না মানে এই পুতুলটা কার? এটা আমার পুতুল। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তুমি কখন এসেছো? এই তো একটু আগে এসেছি। তা আপনি কোথায় কোথায় থাকেন? আপনাকে তো রুমে এসে দেখলাম না। আমি মিমের দিকে না তাকিয়ে বারবার পুতুলটার দিকে তাকাচ্ছিলাম। মিম বলল, আপনার সমস্যা কি? আমার মতো সুন্দরীর দিকে না তাকিয়ে আপনি আমার পুতুলটার দিকে এভাবে ফ্যাল করে তাকিয়ে আছেন? আরে না, এমনি তাকাচ্ছিলাম, তোমার পুতুলটা অনেক সুন্দর। বলেই বেডরুমের ভেতরে ঢুকে গেলাম। বিছানার কাছে এসে বসলাম। মাথায় ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। আমি বেহুশ হয়ে পড়লাম। হুশ ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম এই বিছানার উপরে। কিন্তু আম্মা যদি আমাকে বিছানার উপর নিয়ে এসে শুইয়ে রাখতো, তাহলে তো জিজ্ঞাসা করতো যে আমার কি হয়েছিল। কিন্তু আম্মা তো আমাকে কিছুই জিজ্ঞাসা করলো না। আর নীলা এমন একটা ভাব নিয়ে সকালবেলা আমার সাথে কথা বলল যেন রাতে আমার কিছুই হয়নি। ওর পেট ফোলাটাও হাওয়া হয়ে গেল। সোফার উপরে পুতুল, মিমের কোলে আবার সেই পুতুল। ও আল্লাহ, কিছুই তো হিসাব মিলাতে পারছি না। এমন সময় কলিং বেলের শব্দ কানে ভেসে আসলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, রুম থেকে বের হয়ে গেলাম। মেইন দরজা খুলতেই একজন পুলিশ অফিসার বাসার ভেতরে প্রবেশ করলো। আমি অবাক হয়ে বললাম, আপনি? হ্যাঁ, আমি থানা থেকে এসেছি। হঠাৎ আপনি থানা থেকে এসেছেন? কিন্তু কেন? সকালবেলা মেইন রাস্তার পাশে বটগাছের নিচ থেকে একটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই মৃত ব্যক্তির লাস্ট লোকেশন ছিল আপনাদের বাসা। অফিসারের মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। আগ্রহী হয়ে জানতে চাইলাম, কে সে? কি নাম তার? তান্ত্রিক শম্ভু দাস। চিনতে পেরেছেন? পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে আমার মাথার উপর বাজ পড়ল। আমি থতমতো খেয়ে বললাম, হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু গতকাল আমাদের বাসায় ছিল। তাহলে উনি কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল সেটা তো তদন্ত করছি। গতকাল রাতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তারপর আমার কিছু মনে নেই। উনি রাতে আমাদের ড্রয়িং রুমে ছিল। আপনাদের ড্রয়িং রুমে ছিল? কিন্তু কেন? আসলে উনি আমার স্ত্রীকে দেখতে এসেছিলেন। আমার স্ত্রী খুব অসুস্থ ছিল। তা আপনার স্ত্রী কি এখন সুস্থ হয়েছে? হ্যাঁ, আমার স্ত্রী এখন সুস্থ হয়েছে। আচ্ছা, তান্ত্রিককে কি আপনি শেষ ড্রয়িং রুমেই দেখেছিলেন? হ্যাঁ।
হ্যাঁ, আমি ড্রয়িং রুমেই দেখেছিলাম। চলুন তো আপনাদের ড্রয়িং রুমে যাব। আসুন, ভেতরে আসুন। আমি পুলিশ অফিসারকে নিয়ে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলাম। পুলিশ অফিসার চতুর্দিকে তাকিয়ে কিছু সময় কি জানি ভাবলো, তারপর আমাকে বলল, রাতে তান্ত্রিক আপনাদের বাসায় কেন ছিল? আমি আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা পুলিশ অফিসারকে এক এক করে খুলে বলতে লাগলাম। পুলিশ অফিসার আমার কথা শুনে ভেবেছিলাম অবাক হবে, কিন্তু তিনি হাহা করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, বর্তমান ডিজিটাল যুগেও আপনারা এ ধরনের তান্ত্রিকদের বিশ্বাস করেন? আপনার স্ত্রীর পেট ফুলে গেছে সম্ভবত গ্যাস্ট্রিকের কারণে, সকালবেলা আবার ঠিক হয়ে গেছে। এখানে তান্ত্রিকের দরকার কি ছিল? আধুনিক যুগে এখনো মানধাতার আমলের ধ্যান ধারণা নিয়ে কেন পড়ে আছেন আপনারা? আসলে আমার আম্মা বলেছিল তান্ত্রিককে খবর দিতে, তাই তাকে খবর দিয়েছিলাম। এখন এই যে তান্ত্রিক মারা গেল, এর দায়ভার কারা নিবে? পুলিশ অফিসারের কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। থতমতো খেয়ে বললাম, আপনি বিশ্বাস করুন, আমি যতগুলো কথা বলেছি সব সত্য। আর তান্ত্রিক কিভাবে মারা গেল এ বিষয়ে আমরা কেউ কিচ্ছু জানি না। আপনি আমার মা, আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন, আমার কথার সাথে একদম মিলে যাবে। ঠিক আছে, চলুন আপনার মা আর আপনার স্ত্রীর সাথে কথা বলি। আমি অফিসারকে নিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলাম। ড্রয়িং রুম থেকে বের হতেই নীলা আমার পাশে এসে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে দেখে বলল, সকালবেলায় অফিসার আমাদের বাসায় এসেছে কেন? আর সকাল থেকে তোমাকে খুঁজছি, কোথায় গিয়েছিলে? ঔষধগুলো ঠিকমতো খেয়েছো? আমি নীলার কথা শুনে অবাক হয়ে বললাম, কিসের ঔষধ? তোমার মাথা ঠান্ডা রাখার ঔষধ? আমার মাথা ঠান্ডা রাখার ঔষধ মানে কি? আমার মাথায় কি হয়েছে? এই তো সব ঠিক হয়ে গেছে, চলো ঔষধগুলো খেয়ে নিবে। বলেই যখন আমার হাত ধরে টান দিল, তখন অফিসার জানতে চাইলো, আপনি কি তার স্ত্রী? গতকালকে আপনার পেট ফুলে গিয়েছিল, সে কারণে কি কোনো তান্ত্রিক বাসায় এসেছিল? নীলা অবাক হয়ে বলল, কি বলছেন? আমার পেট ফুলবে কেন? তান্ত্রিক এসেছিল, কিন্তু আমার কারণে তো আসেনি, আমার শাশুড়ির কারণে এসেছিল। আমি নীলার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি বললাম, তুমি ওসব কি বলছো? আম্মার কারণে কেন আসবে? স্যার, আমার শাশুড়ির মাথায় একটু সমস্যা আছে, মনে হয় জিন ভূতে আসর করেছে, সেজন্যই তান্ত্রিককে ডেকে আনা হয়েছিল। নীলার সব কথা শুনে আমি চিৎকার দিয়ে বললাম, তুমি মিথ্যা কথা কেন বলছো? কি কারণে মিথ্যা কথা বলছো? নীলা কিছুটা ভয়ের ভান ধরে বলল, দেখুন অফিসার, ও ওষুধ না খেলে এমনভাবে উত্তেজিত হয়ে যায়। আপনার বিশ্বাস না হলে আপনি আমার শাশুড়ির রুমে আসুন, দেখতে পাবেন আমার শাশুড়ির কি অবস্থা। আমি কোনোদিন এতটা হার্ড হইনি। নীলার কথার উপরে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। অফিসার আমার দিকে কিছু সময় তাকিয়ে নীলার সাথে আম্মার রুমের দিকে চলে গেল। আমিও তাদের পিছু নিলাম। আম্মার রুমের ভিতর ঢুকতেই আমি চমকে উঠলাম। আম্মা সত্যি অদ্ভুত আচরণ করছে, সবাইকে দেখে ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে। আমি আম্মার চাহনি দেখে ভয় পেলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না হঠাৎ আম্মার কি হলো। নীলা বলল, স্যার দেখেছেন আমার শাশুড়ি কেমন করছে? এখানে বেশি সময় থাকা যাবে না, এখনই দরজা বন্ধ করে দিতে হবে। আম্মা উল্টাপাল্টা বকবক করছে, কিছু সময় হাসছে, কিছু সময় কান্না করছে, আর ভয়ঙ্কর দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছে। আমি কয়েকবার আম্মা আম্মা বলে ডাক দিলাম, কিন্তু আম্মা আমার ডাকে সাড়া দিল না, সে তার মতো উল্টাপাল্টা করছে। অফিসার আমাকে বলল, আসুন বাইরে আসুন, আপনার সাথে আমার কথা আছে। বলেই আমার হাত ধরে আম্মার রুম থেকে বের হয়ে আসলো। রুমের বাহিরে এসে পুলিশ অফিসার আমাকে বলল, আপনি আমার সাথে থানায় চলুন। আমি অবাক হয়ে বললাম, আমি কেন থানায় যাব? শুরু থেকেই আপনাকে আমার কেমন জানি সন্দেহ হয়েছে, তাই আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। তাই চলুন। আপনি তো দেখছি আমার স্ত্রীর কথা বিশ্বাস করে ফেলেছেন, কিন্তু বিশ্বাস করুন, ও যা বলেছে সব মিথ্যা কথা। ওর ছোট বোন ওকে দেখতে এসেছে সকালবেলা, ওকে ডাক দিন। মেম, মেম। স্যার, আসলে ওর মাথাটা ফুল নষ্ট হয়ে গেছে। আমার বোন মিম ঢাকা আমার বড় বোনের বাসায় আছে, আপনি চাইলে কথা বলতে পারেন। থাক, কথা বলতে হবে না, আমি বুঝতে পেরেছি ওনার মধ্যে সমস্যা আছে, তাই আপনি চলুন আমার সাথে। বলেই পুলিশ অফিসার আমার হাত ধরে টান দিয়ে বাসা থেকে বের করতে চাইলো। আমি অনেক অনুনয় বিনয় বোঝানোর চেষ্টা করলাম। নীলাকে বারবার বললাম, তুমি একটু পুলিশ অফিসারকে সত্য কথাটা খুলে বলো, কিন্তু নীলা আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসতে লাগলো। আমি কিছুই বুঝতে পারলাম না নীলার এই হাসির মানে কি। প্রিয় ভিউয়ার্স, এ কোন ঘূর্ণিপাকের মধ্যে আমি পড়লাম? নীলা কেন এমন রহস্যময় হাসি হাসছে? হঠাৎ আমার মায়ের অবস্থা কেন এমন হলো? তান্ত্রিককে বা কেই খুন করেছে? পুলিশ অফিসারকে তো আমি কোনোটাই বোঝাতে পারলাম না। এখন আমার কি হবে? দর্শক, অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে। আসবো তৃতীয় পর্ব নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ।